প্রিয় দর্শক, প্রতি শুক্রবার রাত 10টা মানেই ডিবিসি নিউজের খেলার আড্ডা। আমরা প্রতি সপ্তাহের এই দিনটায় এই সময়টায় আলোচনা করে থাকি পুরো সপ্তাহ জুড়ে ক্রীড়াঙ্গনের যে ঘটনা প্রবাহ থাকে সেগুলো নিয়ে। আমাদের এই সপ্তাহটা একটু ভিন্ন ছিল। আমরা হঠাৎ করেই যেই সিরিজটা চলছে তার মাঝপথেই কানপুর টেস্ট শুরু হওয়ার আগে আমরা সাকিব আল হাসানের যিনি ঘোষণা দিয়েছেন তার টেস্ট ক্যারিয়ার শেষ করার যে ঘোষণাটা সেটা জানিয়েছেন, এবং একই সাথে তিনি জানিয়েছেন টি-20তে তার ফেরার যে সম্ভাবনা সেটি আর নেই। তিনি টি-20 ওয়ার্ল্ড কাপেই তার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন, এবং টেস্টের যে ব্যাপারটা তিনি বিদেশের মাটিতে শেষ টেস্টটি খেলছেন কানপুরে, এবং দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ খেলে বিদায় সুযোগটা আদৌ পাবেন কিনা তা নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তাই আমাদের আজকের অনুষ্ঠানে সাকিব আল হাসানকে নিয়ে বেশিরভাগ আলোচনাটা হবে, যেহেতু কানপুর টেস্ট শুরু হয়েছে। আজকে বৃষ্টির কারণে দিনের বেশিরভাগ সময় আসলে নষ্ট হয়েছে, তারপরে সেই টেস্ট নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া আমরা বিসিবির গতকালকে একটি সভা ছিল, সেই সভায় কী কী চেঞ্জের ঘোষণা এসেছে, বিপিএল নিয়ে কিছু সিদ্ধান্ত এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করবে। তবে আজকে আমরা গুরুত্ব দিতে চাই সাকিব ইস্যুতে, কারণ সাকিব আল হাসানের বিদায়ের ডাক এটা অভিমান নাকি বাস্তবতা, আমরা এটা জানার চেষ্টা করব, এবং একই সাথে দেশে সাকিব বিদায় নেওয়ার সুযোগটা পাবেন কিনা সেটা নিয়েও আমাদের কথা বলতে হবে। এবং এই কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমাদের প্রিয় গেস্ট প্যানেল বলা যায়, দুজনই খুব প্রিয় মানুষ, আমাদের নিয়মিত মুখ, তারা আছেন এই বিষয়ে কথা বলার জন্য। ইশতিয়াক আহমেদ, যিনি সাবেক ক্রিকেটার এবং একই সাথে ভাষ্যকার, তিনি বিষয়টি নিয়ে আমাদের সাথে আলোচনা করুন। তার সাথে থাকবেন হাসিবুল হোসেন শান্ত, জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং এখন বিভিন্ন বয়সভিত্তিক দল এগুলোর সাথে যুক্ত আছেন। তিনি আমাদেরকে জানাবেন আজকে সাকিবের এই বিষয়গুলো নিয়ে। আমরা শুরু করতে চাই ইশতিয়াক আহমেদকে দিয়ে। আপনি বিষয়টা শুনলেন, সাকিব আল হাসান মানে দারুণ একজন ক্রিকেটার, বাংলাদেশের ইতিহাসে না শুধু পুরো বিশ্বে মানে এমন ব্রিডের ক্রিকেটার পাওয়াটা বিরল। সবাই বলেন তার রেকর্ড ভাঙার রেকর্ড অনেক বেশি, বাংলাদেশের সর্বকালের সেরার যে তালিকা সেখানে থাকলেও তাকে উপরের দিকেই রাখতে হবে। কিন্তু সেই ক্রিকেটার হঠাৎ করেই একটা সিরিজের মাঝপথে অবসরের ঘোষণাটা দিলেন, এমনভাবে দিলেন অনেক যদি কিন্তু তার উপর নির্ভর করছে। এটা কি আসলে অভিমান বলবেন নাকি আসলে বাস্তবতাটা এরকম যে তাকে সরে যেতে হতো টুডে টুমরো? ধন্যবাদ। শেষটাই সাথে আমি রাজি যে তাকে সরে যেতে হতো। আমার মনে এখানে তার বিচক্ষণতার একটা স্বাক্ষর এখানেও রেখেছে এই অর্থে যে হি নিউ দ্যাট থিংস আর নট ভেরি ইজি ফর হিম ইন বাংলাদেশ। সে 5 আগস্টের পর থেকে কিন্তু দেশে আর ফেরে নেই, অনেক আগের থেকেই সে দেশের বাইরে। এর মধ্যে তো আমাদের যে রেভলিউশনটা হয়েছে সে দেশে সামিল ছিল না, এবং রেভলিউশনটার সাথে সে একাত্মতা প্রকাশ করে নাই, যে কারণে সে অনেকখানি তার জনপ্রিয়তা হারিয়েছে, সমালোচিত হয়েছে। এমনকি তার এগেনস্টে একটা মার্ডার চার্জ সেটাও করেছে। সব কিছুর কতখানি বেসিস আছে আমরা ওটাতে যাচ্ছি না, বাট আমার মনে হয় সে বুঝতে পারছিল যে আগের বোর্ডের সময় যে ধরনের তার একটা ছিল ডিকটেট করে আধিপত্য সে করতে পারতো, সে বুঝতে পারছিল যে সিচুয়েশন নট বি দ্য সেম উইথ দিস বোর্ড। যে জন্য আগের বোর্ড সে যখনই যেটাই আবদার করেছে সেটাই তারা রক্ষা করেছে। আমার কাছে এমনও মনে হতো যে খুব বেশি বৈষম্য উইথ সাকিব অ্যান্ড দ্য রেস্ট অফ দি আদার প্লেয়ার্স। হি ওয়াজ গেটিং টু মাচ অফ প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, টু মাচ অফ প্রিভিলেজ ট্রিটমেন্ট। কারণও উই অল নো দ্যাট তার সাথে ওয়ান প্রধানমন্ত্রীর একটা ইকুয়েশন ছিল। আমাদের প্রেসিডেন্ট, বিসিবি প্রেসিডেন্ট সেটা জানতেন। বিসিবি প্রেসিডেন্টও অনেক সময় দেখা যেত সাকিবের ক্ষেত্রে অনেক প্রশ্ন আসলে তিনি সেটা এড়িয়ে যাওয়ার কিছুটা চেষ্টা করতেন। অ্যাবসলিউটলি। এবং আমরা অনেক কয়টাই ইনডিসিপ্লিন, অনেক কয়টাই অভিযোগ, অনেক কয়টাই সমালোচনা হয়েছে, যে কারণে যেখানে তদন্ত হওয়ার কথা কিংবা কোনো না কোনো পিউনিটিভ মেজার্স নেওয়ার কথা কোনো কিছুই হয়নি। এবং হয়নি এই কারণেই, বিকজ হি ওয়াজ দ্য ব্লু আইড বয়, বিকজ হি ওয়াজ গেটিং টু মাচ অফ প্রফেশনাল ট্রিটমেন্ট। এবং বিকজ অফ দিস মিডিয়াতেও there was this hype. আমরা আজকে এসেছি কেন এখানে? Because media has taken him up to a certain level where he is discussed, you know. এবং with this regime he knew that he cannot adopt the same strategies like before.
এবং এই রিটায়ারমেন্টটা আমি মনে করি ফ্র্যাঙ্কলি এটা আমার ব্যক্তিগত লাস্ট ওয়ার্ল্ড কাপ 2023 ওয়ার্ল্ড কাপে যেখানে তামিম রিলেটেড একটা ইস্যু ছিল, যেখানে surely we all know that he was involved in he was rather responsible in Tamim opting out of cricket, এবং হাতুরে সিং এর সাথে তার একটা জোট ছিল, সে নিজের মতো করে টিম বানিয়ে গিয়েছিল, তাকে সে আস্থাটা দিয়েছিল যে আমি টিম বানাবো, লিভ ইট টু মি, ইটস মাই রেসপন্সিবিলিটি, ইটস মাই বেবি, সেখানে গিয়ে সে নিজেও ফেল করেছে, দলও ফেল করেছে। হোয়াট হি শুড হ্যাভ ডান, যে লেভেলের সে প্লেয়ার, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ইন্ট্রোডাকশনে হোয়াট ইউ সেড, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দ্যাট। তো would have been good for him, for his followers, আমরা তো we are also his followers, যে রেসপেক্টটা সে পেত, হয়তোবা আমিও ক্ষুদ্র ফলোয়ার সবার মতোই, আই এম নো ডিফারেন্ট, আমার কাছে অনেক বেশি সম্মানিত একজন ব্যক্তি হিসাবে সে নিজেকে প্রমাণ করতে পারতো তখন যদি হি উড হ্যাভ রিটায়ার্ড দেন। এখন সে বলছে ফর দি youngsters, টু মেক ওয়ে ফর দি youngsters. You should have made way for the youngsters way back in 2023 when you miserably failed. And then probe holo, অনেক কিছু হলো, কোনো কিছু কিন্তু আমরা জানি why, because he was আমরা প্রোবের ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো একটু পরে। আমি একটু হাসিবুল হোসেন শান্তর কাছে যেতে চাই। আপনারা খেলেছেন, আপনারা সরে গিয়েছেন, সঠিক সময় বুঝে, সঠিক স্থান বুঝে আপনারা জানিয়ে আপনারা সেভাবেই বিদায় নিয়েছেন, সম্মানের সাথেই বিদায় নিয়েছেন। সমস্যা হচ্ছে এখনকার জেনারেশনে একটা অভিযোগ আসে, এখনকার ক্রিকেটাররা জানেন না কোথায় থামতে হবে। সাকিব আল হাসান যে থামার সিদ্ধান্তটা নিলেন, সেটা আমরা যাদেরকে সো কল্ড পাণ্ডব বলে থাকি, তাদের অনেকেই এই সিদ্ধান্তটা নিতে ভয় পান কিংবা হেজিটেট করেন। সাকিব যে সিদ্ধান্তটা নিয়েছেন এটা অবশ্যই আপনার সাধুবাদ পাওয়ার মতো। তারপরও এই জিনিসটা যেটা ইশতিয়াক ভাই বললেন, আরও আগে হতে পারতো কিনা, আর জিনিসটা কি এমনভাবে করা হলো যে কিছুটা প্রেশার, যে না আমি বাংলাদেশে ব্যাক করে আমি অবসরে যেতে, সাউথ আফ্রিকা এসে চেয়েছিলেন সেটা, বাট যাই হোক একটা সিকিউরিটির ব্যাপার আছে, সেটা এখনও ওনার উপর নির্ভর করবে। বাট অ্যাজ এ প্লেয়ার হিসেবে মানে খেলার ক্ষেত্রে যদি দেখেন, লম্বা সময় উনি পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ক্রিকেটে নাম্বার 1 অলরাউন্ডার ছিলেন লম্বা সময়। সো ওনার খেলার দিক থেকে যদি বলেন, বাংলাদেশের জন্য উনি অনেক কিছু করেছেন, নো ডাউট। বাট কিছু কিছু কর্মকাণ্ড যেগুলো আমাদের ফিউচারের জন্য অনেক কিছু শিক্ষার আছে, যে কীভাবে সিনিয়র প্লেয়ারদের হ্যান্ডেল করা দরকার, সেগুলোর থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাবো তার এখান থেকে। নো ডাউট প্লেয়ার হিসেবে চমৎকার প্লেয়ার, বাংলাদেশকে অনেক দিয়েছেন, লম্বা সময় অলরাউন্ডার ছিলেন। আপনার 3টা ফর্মেটে, শুধু একটা ফর্মেটে T20, ওয়ানডে, টেস্ট। তো আমার মনে হয় যে লাস্ট কিছু যেটা ইশতিয়াক ভাই বলছিলেন 2023 এবং তারপরেও যদি খেলার আপনি অ্যাভারেজগুলি দেখেন, সাকিব কিন্তু একটু হলেও ব্যাকফুটে ছিলেন। তো সেক্ষেত্রে এবং এখন যে বর্তমান অবস্থা মেন্টালি বলেন, খেলার যদি বলেন, লাস্ট টেস্টে যদি আপনি দেখেন, তার বোলিং যদি দেখেন, একদমই কিছু করতে পারেনি, ব্যাটিংয়ে মোটামুটি কিছু করেছেন। বাট সেদিক দিয়ে চিন্তা করলে আসলে উনি নিজেই বুঝছেন যে রাইট টাইম টু এখন রিটায়ার করা। আসলে এটা এখান থেকে সব সিনিয়র প্লেয়ারদেরই একটা শিক্ষা নেওয়া উচিত। একটা সময় আসে, ফর্মে থাকলেও আমার মনে হয় যে একটা সময় আসলে সম্মানের সাথে বের হওয়াটা খুবই দরকার। বাইরের প্লেয়ারদের কিন্তু দেখছেন, তারা ইংল্যান্ড বলেন, নিউজিল্যান্ড বলেন, ইন্ডিয়া বলেন, প্লেয়াররা কিন্তু একটা সময় অনেক প্লেয়ারকে ফর্মে থাকা অবস্থায় দেখা যাচ্ছে যে রিটায়ার নিয়ে নিচ্ছেন। সো এগুলো আসলে ডিপেন্ড করে ব্যক্তি কী চান। উনি অনেক সময় দেখা যায় যে অনেক কিছু আছে এখানে ফ্যাক্টর, ন্যাশনাল টিমে খেললে অনেক কিছু এখানে অনেক ফ্যাক্টর করে, যাই হোক ওইগুলা থেকে বেরোয় আসতে হবে। সো সাকিব আমার মনে হয় যে এই যে সিদ্ধান্তটা নিয়েছেন, সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, এবং উনি চেয়েছিলেন মনে বাংলাদেশে সাউথ আফ্রিকার সাথে এসে শেষটা করতে চেয়েছেন। বাট যেটা আমাদের বোর্ড প্রেসিডেন্ট বলেছেন যে এখানে আসলে ব্যক্তিগত কোনো কাজের জন্য তো বোর্ড এটার নেবেন না, দায়িত্ব নেবেন না। আমি মনে করি সেক্ষেত্রে আসলে এটা মানে এটা কি এরকম যে সাকিব নিজেও জানেন যে না, এখন একটা জুডিশিয়াল ব্যাপার আছে, মামলা মোকদ্দমা আছে, যদি আমি এই কথাটা বলি তাহলে হয়তোবা বিসিবির উপর একটা প্রেশার থাকবে, হয়তোবা বিসিবি ওইটার সাথে সরকারের সাথে নেগোশিয়েট করবে যে না প্লিজ অ্যাটলিস্ট ওকে দেশে ব্যাক করতে দেন, সেফলি খেলতে দেন, এরকম কি কিছু মাথায় রেখে সাকিব এটা বললেন নাকি? এটা আসলে আমি ঠিক অবশ্যই এটাই মনে ওইভাবেই ওইভাবেই চিন্তা করে বলেছেন। বাট বোর্ড তার এটার উপর কোনো দায়িত্ব নিতে পারেন না। ওনার বোর্ডের কাজ হচ্ছে খেলা, সব কিছু। ব্যক্তিগত কোনো কর্মকাণ্ডের জন্য তো বোর্ড এখানে হস্তক্ষেপ করতে পারে না। তো বোর্ডের কাজ বোর্ড
বলেছেন যে উনি সিকিউরিটি নিয়ে আসতে যদি পারেন তাহলে ওনাকে খেলতে দেওয়া হবে এবং মিরপুর থেকে উনি রিটায়ার নিতে পারবেন, বাট এখন ডিসিশনটা হচ্ছে উনি কি আসবেন কিনা। আমরা বোর্ড কি বলেছে, বোর্ড সভাপতি কি বলেছেন আমরা সবাই শুনেছি, আমরা সেটা নিয়ে আলোচনা করবো, একটা বিরতি নিতে হচ্ছে, তারপরে ফিরে কথা বলতে হবে। বোর্ড সভাপতি আসলে সাকিব আল হাসানের বাংলাদেশে ফেরার ব্যাপারটা কিভাবে দেখেছেন না সেটা নিয়ে কিভাবে আলোচনা হয়েছে, আমরা একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন, ফিরছে একটু পরেই। স্বাগত আরেকবার ডিবিসি নিউজের খেলার আড্ডায়, আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ এবং আমাদের সাথে স্টুডিওতে আছেন সাবেক ক্রিকেটার এবং ভাষ্যকার ইশতিয়াক আহমেদ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হাসান শান্ত। আমরা কথা বলছিলাম সাকিব আল হাসানের বিষয়টা নিয়ে। সাকিব আল হাসান ঘোষণা দিয়েছেন তিনি তার টেস্ট ক্যারিয়ারটা শেষ করবেন, একটা ব্যাপার। সাকিব আল হাসান বলেছেন যে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপরে ওয়ানডে ক্যারিয়ারটা শেষ করতে চান। এই যে সার্বিক যে অবস্থা, পারিপার্শ্বিক যে অবস্থা, এটা একটা ব্যাপার। আর সাকিবের শোনা যাচ্ছে হয়তো উনি কখনো বলেন না, কখনো বলেন না, এইটাও কিন্তু সাকিবের একটা ভুলের মধ্যে পড়েন। ওনার যে প্রবলেমগুলো এগুলো উনি কখনো বলেন না, বোঝা যায় উনি প্রবলেম ফেস করছেন। ইভেন বোর্ড সারপ্রাইজিংলি তারাও কিন্তু এইটা অনেক সময় হাইড করার চেষ্টা করে। তিনি কি পারবেন আসলে ওয়ানডে তিনি যেটা সেট করেছেন ওয়ানডে ক্যারিয়ারটা ওইভাবে শেষ করতে? আমার মনে হয় যে দুঃখিত, শেষ করতে গেলে তাকে ওয়ানডে যে 2025-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পার্টিসিপেট যদি তার যদি ইচ্ছা থাকে, হি নিডস টু কাম টু দ্য কান্ট্রি, হি নিডস টু কাম অ্যান্ড বি উইথ দ্য টিম, প্র্যাকটিস উইথ দ্য টিম। আর যেসব প্রোটোকল মানার সেগুলো যদি করতে পারে, তাকে সেই সাহস করে বাংলাদেশে আসতে হবে। সেই ঝুঁকিটা যে মনে করছে যে ঝুঁকি আছে, এখানে আসলে হয় সে একটু হয়রানির শিকার হবে, আর তা নাহলে একবার আসলে সে যদি বিদেশ যেতে চায় তাকে থামিয়ে দেবে, এটাই তো তার তো চিন্তা ভাবনা হচ্ছে এটা নিয়েই। যে জন্য সে বলছে যে বোর্ডের সাথে কথাবার্তা হচ্ছে যে সেই নিরাপত্তা যদি তাকে দেওয়া হয়, সে যদি এখানে সে নিরাপদ বোধ করে, তো এইটা হাউ ক্যান বোর্ড গিভ হিম দ্যাট ইয়ে? বোর্ডের তো সেই এখতিয়ার তো নাই। আরেকটা হচ্ছে যদি বোর্ড বলেও থাকে, ফ্যান্সদের কাছ থেকে তো সে রেহাই পাবে না। সেটা সরকারের একটা আন্তরিক একটা যদি তাকে সেই একটা যদি পরিস্থিতির অবতারণা হয়, সেই পরিস্থিতিটাই বা কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে, হ্যাঁ সেটা তো মনে হয় যে সরকারই যদি চায়, সরকার কতখানি বা সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। সেটাই একটা সাপোর্টার, একটা ক্রাউড কোনো কিছু একটা বলে ফেললো, মানে সরকার এখন এত কিছু সংস্কার নিয়ে কাজ করছে রাষ্ট্রের, মানে এখানে যদি একজন ব্যক্তি সাকিব আল হাসানের ক্ষেত্রে যখন এই এক্সেপশনটা মানা হবে, তখন দেখা গেছে যে এই সিচুয়েশনটা হবে সেটা যদি কন্ট্রোল না করতে পারে, তখন তো সেই দায়টা আলটিমেটলি সরকারের উপরে গিয়েই পড়বে। হাসিবুল হাসান শান্ত, আপনি মানে বোর্ডের প্রোটোকল অনেক প্রসেস আপনি দেখেছেন, এটাকে আসলে অনেকে বলছে যে নিরাপত্তার দায়িত্ব, যেটা কিনা বিসিবি সভাপতি গতকালকে বলেছেন ফারুক আহমেদ, যে নিরাপত্তার দেওয়ার দায়িত্বটা আসলে বিসিবির নয়, বিসিবি তো যাদেরকে নিরাপত্তা দিবে সেটাও তো আইনশৃঙ্খলা বাহিনী, এবং সাকিব এখন যে অবস্থার মধ্যে আছে আইনশৃঙ্খলা বাহিনীর থেকেই কিন্তু তার সেফটিটা ইনশিওর করা উচিত। আসলেই আপনি বলুন যে বোর্ড কি আসলেই পারবে, যে সেই মানে চাইলেই পারবে তাকে সেই নিরাপত্তা? চাইলেই তো পারবে না, এটা সম্পূর্ণটা আইনের হাতে, আইন যেটা চায় বা সরকার যেটা যদি চান তাহলে হবে। বাট এটা এখন এটা তো আমি বোর্ডের মানে অত উপরের পর্যায়ে আমি যাইনি, ওনার কি কথা বলেছেন কি যাই না। বাট সত্যি কথা বলতে চাই, এটা একটা লেসন আমাদের যারা ইয়াং জেনারেশন আসবে তাদের একটা লেসন, যে ক্রিকেট খেলা অবস্থায় যাতে তারা রাজনীতি বা এরকম ধরনের কোনো কর্মকাণ্ড না করেন, অবশ্যই সেটা একটা গুড সাইন। বাট বোর্ডের আসলে আমি সত্যি করে বলি, এটা মানে আইন বা সরকার যদি না চায় তাহলে এখানে ওনারা চান কি না চান আমি জানি না। বাট ফারুক ভাই এখানে বলেছেন কিনা আমি জানি না। বাট কী বলবো, আসলে এখানে সরকার না চাইলে কিছু করার নেই, বোর্ডের এখানে কোনো কিছুই করার নেই যদি সরকার না চায়, সরকার যদি সবুজ সংকেতটা না দেন। হ্যাঁ, আচ্ছা, আমরা এই পর্যায়ে একটু চলে যেতে চাচ্ছি কানপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ, তিনি সেই চেন্নাই থেকে এখন কানপুরে আছেন, আজকে প্রথম দিন ছিল। মামুনুর রশিদ, আপনি সেখানে আছেন আমাদের সাথে, আজকে স্টুডিওতে আছেন ইশতিয়াক আহমেদ ভাই এবং একই সাথে হাসিবুল হাসান শান্ত। আমরা কথা বলছিলাম সাকিব আল হাসানকে নিয়ে। আজ সাকিব আল হাসান মানে তার আজকে থেকে শুরু হলো বিদেশের মাটিতে শেষ টেস্ট, তাকে নিয়ে সেখানে কি আলোচনা হয়েছে, সেখানে ভারতীয় সমর্থকরা কি বলছে, কিংবা সংবাদ মাধ্যম কি বলছে, এগুলো নিয়ে তিনি আলটিমেটলি দেশে ফিরতে পারবেন কিনা, সেগুলো নিয়ে সেখানে কতটুকু আলোচনা চলছে যদি একটু জানান। আজকে যদি আপনি দেখেন ভারতীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে বা স্থানীয় যে সংবাদ মাধ্যমগুলো আছে, সেই সংবাদ মাধ্যমগুলোর একেবারে ফ্রন্ট পেজে সবগুলো সংবাদ মাধ্যমের সাকিব আল হাসানময় ছিল। সাকিবের কালকে ঘোষণার পর থেকে এখানকার সংবাদকর্মীরা যারা ছিলেন তারাও আসলে খুব বেশি অবাক হয়েছেন হুট করে এমন তার
অবসরের ঘোষণায়। এবং এখানকার যে সমর্থকরা আজকে, আমরা ম্যাচের আগে আজকে সকালে কথা বলছিলাম, যে সমর্থকরা ম্যাচ দেখতে এসেছেন তারাও আসলে বলছিলেন যে সাকিবকে তারা অনেক বেশি মিস করবেন। তার ক্রিকেটীয় যে সত্তা আছে, তার ক্রিকেটীয় যে অলরাউন্ডার নৈপুণ্য, যে তার ম্যাচগুলো আছে, সেগুলোর কারণে তাকে মিস করবে। এবং তার যে আলাদা একটা ব্যক্তিত্ব আছে, মাঠে যে একটা আগ্রাসন আছে, অ্যাগ্রেসিভনেস আছে, সেই জন্য তারা সাকিবকে মিস করবেন বলে জানিয়েছেন। এবং আমরা গতকালকে আসলে জানিয়েছি যে এখানকার যে প্রশাসন আছে বা যারা ক্রিকেট অ্যাসোসিয়েশন আছে, তারাও কিন্তু সাকিবকে এই মাঠ থেকে একটা সংবর্ধনা দিতে চায় তার অ্যাওয়ের শেষ টেস্ট ম্যাচ। সেই জন্য তারা একটা সংবর্ধনা সাকিবকে দিতে চায়, সেটা আমরা তারা আমাদেরকে ডিবিসিকে নিশ্চিত করেছিল। সেটিও আমরা জানিয়েছি। সবকিছু মিলে সাকিবময় হয়ে আছে কিন্তু কানপুর। সব জায়গায় প্রেস বক্স থেকে খেলার মাঠ, গ্যালারি, সব জায়গায় সাকিবকে নিয়ে আলোচনা চলছে। এবং আমরা দর্শকদের মধ্যে একটা জিনিস জানি রাখি, অনেকেই বলেছেন, শুধুমাত্র গতকাল সাকিবের বিদায়ের ঘোষণাটা দেওয়ার পর অনেকে ডিসাইড করেছেন যে আজকে মাঠে এসে সাকিবের খেলাটা দেখবেন, তাদের আগের পরিকল্পনা ছিল না। কনক, আচ্ছা, সাকিব আল হাসানের কথা বলছিলেন, এখানে মানে সাকিব আল হাসান কেন দেশে ফিরতে পারছে না, কিংবা তিনি এখনই কেন মানে পদত্যাগের ঘোষণা দিলেন? কারণ আপনার মনে আছে কিনা জানি না, তামিম ইকবালের ব্যাপারে সাকিব আল হাসান একটা কমেন্ট করেছিলেন যে সিরিজের মাঝপথে পদত্যাগের ঘোষণা দেওয়াটা এটা অনেক সময় কিংবা অবসর নেওয়ার ঘোষণাটা অনেক সময় সমীচীন হয় না। তো সাকিব আল হাসানও কিন্তু একটা সিরিজের মাঝপথে একটা টেস্ট শুরুর আগে এই জিনিসটি বলেছেন। এই জিনিসটি সেখানকার সাংবাদিকরা কতটুকু রিলেট করতে পারছে? আমার মনে হয় এখানে বেশ কিছু কারণ আসলে এখানে হয়তোবা চলছে, নিজের মধ্যে হয়তোবা সাকিবের অনেক কিছু চলছে। কারণ সাকিবের দেশের যে পরিস্থিতি, তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু শঙ্কা প্রকাশ করেছেন নিজেই। যে তিনি বলেছেন যে আসলে দেশে যে আমি টেস্টটা খেলতে পারবো কিনা, সেই ব্যবস্থাটা বিসিবি করবে কিনা। তিনি বলেছেন যে বিসিবির সাথে কথা বলেছেন, তারা চেষ্টা করবেন বলেছেন। তো তিনি কিন্তু খুব মানে করুণ সুরে বা আকুতির সুরে বলেছেন যে দেশে গিয়ে টেস্টটা খেলতে চান। তো ওই যে বিদ্যমান পরিস্থিতি, তাতে যে ক্রিকেট ক্যারিয়ার, সবকিছু মিলে সাকিব মনে বুঝতে পেরেছেন বা নিজে অনুধাবন করতে পেরেছেন যে এখনই থামা উচিত। কারণ আপনার এই টেস্ট পরেই কিন্তু হচ্ছে দক্ষিণ আফ্রিকায় দেশের মাটিতে খেলতে যেতে হবে। তিনি যদি সেটাতে তিনি, কারণ এই কিছুদিন আগে তিনি বলেছেন যে সামনে যতগুলো টেস্ট আছে তিনি সবগুলোতে কিন্তু অ্যাভেলেবেল থাকবেন, তিনি সেটা বলেছিলেন। হুট করে যদি সাউথ আফ্রিকার বিপক্ষে এই টেস্টটাতে অ্যাভেলেবেল না থাকেন, তাহলে কিন্তু এটা নিয়েও আবার কথা উঠবে, আবার এটা নিয়ে সমালোচনা হবে। এমনিতেই সাকিবের ক্যারিয়ারে কিন্তু সাকিব আর সমালোচনা মুদ্রার এপিট ওপিট হয়ে আছে। তো সাকিব হয়তো বা এই জন্যই এই জিনিসটা, আমি যতটুকু জানতে পেরেছি, চেন্নাই থেকে এই আলোচনাটা, চেন্নাই না দুঃখিত, রাওয়ালপিন্ডি থেকে এই আলোচনাটা শুরু হয়েছে সাকিবের এই টেস্ট থেকে বিদায় নেওয়ার বা ক্রিকেট থেকে বিদায় নেওয়ার। সেটা চেন্নাইও হয়েছে এবং সবশেষ সিদ্ধান্তটা আসলে কানপুরে শেষ হয়েছে। এবং মামুন, শেষ প্রশ্নটা করতে চাই। কানপুরে আজকে প্রথম দিনটা বৃষ্টির বাধায় মাত্র 37 ওভার খেলা হয়েছে, 107 রান 3 উইকেটে। তো মানে কালও কি বৃষ্টির সম্ভাবনা আছে কি না? আর বাংলাদেশের ব্যাটিংয়ের যে অবস্থা দেখেছি, যদিও বা 3টি উইকেট পড়েছে আর্লি, তারপরও ব্যাটাররা কিন্তু তাদের সেই প্রতিরোধটা দেখিয়েছেন। এটা আসলে কতটুকু ক্যারি অন করা সম্ভব হবে সেকেন্ড ডেতে? আগামীকাল এবং পরশুদিন দুদিনই প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে কানপুরে। এবং আজকে যেরকম বৃষ্টি হয়েছে, যদি ওরকম বৃষ্টি হয় কানপুরে, এই টেস্টের রেজাল্ট পাওয়াটা খুব কঠিন। আর উইকেটের কথা যেটা বললেন, এই উইকেটে আসলে বোলারদের জন্য খুব বেশি কিছু আমি দেখিনি। এখানটা ব্যাটাররা খুব বেশি ডমিনেট করবে। আমাদের বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার মনে হচ্ছে যে ব্যাটিং এ তারা খুব ভালো ফর্মে ছিল বা ভালো জায়গায় ছিল, কিন্তু উইকেটগুলো আমরা হয়তো বা কোনো মিস্টেকের কারণে দিয়ে আসছি। মুমিনুলকে আমরা অনেকদিন পর দেখছি আজকে খুব সুন্দর স্বাচ্ছন্দ্যে ব্যাট করেছেন, এবং মুশফিকও আছেন। এই দুজন যদি কালকের দিনে প্রথম সেশনটা যদি খেলা হয়, তারা যদি সেখানটাতে এই দুটোটা ক্যারি করতে পারেন, বৃষ্টি না হয়, তাহলে কিন্তু বাংলাদেশ বড় একটা সংগ্রহের দিকে যাবে কানপুরে। কারণ এটা পুরোটাই ব্যাটিং উইকেট। পেসারদের জন্য ভারত যে স্ট্র্যাটেজি নেমেছিল 3 পেসার নিয়ে খেলার, সেই স্ট্র্যাটেজি এখানে আসলে খুব একটা কাজে আসবে বলে মনে হয় উইকেট দেখে। আর চতুর্থ দিন এবং পঞ্চম দিনে কানপুর উইকেটে অনেক বেশি স্পিনারদের আধিপত্য থাকবে, সেই জায়গাতেও বাংলাদেশ কিন্তু বড় ধরনের একটা অ্যাডভান্টেজ পাবে। কনক, মানে যদি ম্যাচ চতুর্থ পঞ্চম দিন পর্যন্ত মানে যে বৃষ্টির যে অবস্থা সেটা দেখে বোঝা যাবে। ধন্যবাদ আপনাকে মামুনুর রশিদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মামুনুর রশিদ, যিনি কিনা আছেন কানপুরে, কানপুর টেস্ট কভার করছেন। জানাছিলেন সাকিব এবং ম্যাচ নিয়ে কিছু তথ্য। একটা বিরতি নিচে ফিরে এসে আমরা আমাদের অতিথিদের মতামত জানবো এই ম্যাচটা নিয়ে এবং সাকিবের আরও বেশ কিছু ইস্যু নিয়ে। সাথে থাকুন। স্বাগত আরেকবার খেলার আড্ডায়। কথা বলছিলাম আমরা সাকিব আল হাসানের যে বিদায়ী টেস্ট সেটা নিয়ে, সেটি তিনি ঢাকায় মানে দেশের মাটিতে খেলতে পারবেন কিনা। আমাদের সাথে স্টুডিওতে আছেন ইশতিয়াক আহমেদ এবং হাসিবুল হোসেন শান্ত। আমি একটু ইশতিয়াক আহমেদের কাছে জানতে চাচ্ছিলাম, সাকিব আল হাসানের এই যে পরিবর্তিত পরিস্থিতি,
যখন তিনি রাজনীতিতে ঢুকলেন তখন অনেক সমর্থক, এমনকি ওনার বিপক্ষ মতের অনেকে বলেছিল যে হয়তোবা একদিন তাকে অপমানিত হতে পারে, কিংবা এরকম একটা খুব বাজে সময়ের মধ্যে পড়তে হতে পারে। মানে সেটা চলে এসেছে এবং এখন কিন্তু ওই সিচুয়েশনই আছে যেখানে কিনা সবাই সাকিবকে নিয়ে দুঃখ প্রকাশ করার কথা, অনেকেই করছে অনেকেই করছে না। এইটা কি আমাদের দেশের ক্রিকেটারদের জন্য একটা শিক্ষা কিনা, যেটা শান্ত ভাই একটু আগে বললেন, এই যে আমাদের যে সিনিয়র ক্রিকেটাররা তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অনেক কিছুর সুযোগ নিয়েছেন, সেটার জন্য একটা বার্তা কিনা নেক্সট জেনারেশনের জন্য? রাজনীতি করা খেলা অবস্থায় হ্যাঁ কোনোভাবেই ঠিক হবে না, নিঃসন্দেহে। এবং যে দুইজনের কথা আমরা, মাশরাফি মুর্তজা এবং সাকিবুল হাসান, তারা জনপ্রিয়তার শীর্ষে, এবং যে কোনো রাজনৈতিক দল চেষ্টা করবে তাদের এই জনপ্রিয়তাটা নিজের স্বার্থের জন্য কাজে লাগানোর জন্য, এবং যে কারণে তাদের আমন্ত্রণেই কিন্তু তারা গেছে। ইটস নট দ্যাট যে তারা দে ওয়ার লুকিং ফরওয়ার্ড টু জয়নিং পলিটিক্স। তাদেরকে ইনভাইট করেছে, সে টেম্পটেশনটা তারা রেজিস্ট করতে পারেনি, এবং তাদের এই অর্জন জনপ্রিয়তার সাথে সাথে তাদের সে একটা বাড়তি একটা যে তারা পাচ্ছে একটা সম্মান, পলিটিক্সে জয়েন করা, মেম্বার অফ পার্লামেন্ট হওয়ার, সেটা রেজিস্ট করাটা অত সহজ ব্যাপার না। আমরা সবাই তো আর মাশরাফিও না, আমরা সাকিবও না, সুতরাং আমাদের পক্ষে বলা অত সহজও না যে রিফিউজ করা কিংবা তাদের ওই সময়ে কি খেয়াল ছিল। বাট ইয়েস, when you are a professional player, when you are active playing for your country, তখন না করাটাই ভালো। এরকম আমরা দেখিনি আগে, মাশরাফি তো খেলার পরে করেছে, বাট সাকিব ইজ দি only instance in even in the world, subcontinent, in the world, যে সে পলিটিক্স জয়েন করেছে while being, আমার মনে হয় এটা আগামী যারা আছে তারা যে কোনো সময় এরকম সুযোগ আসে, আমার মনে হয় না যে এই ধরনের সুযোগ যেখানে আমন্ত্রিত হবে। I hope that day doesn't come, and I hope players refrain from deciding to join politics while in profession. অবশ্যই। হাসিবুল হাসান শান্ত, যেটা ইশতাক ভাই বললেন যে আসলে বিসিবির অনেক কিছু রিফর্ম করতে হবে, বিসিবি বলেছে, ফারুক ভাই বলছেন যে রিফর্ম করতে হবে অনেক কিছু, তার মধ্যে এইটাও একটা গুরুত্বপূর্ণ কিনা যে সিনিয়র ক্রিকেটারদের জন্য কিংবা ন্যাশনাল টিমের ক্রিকেটারদের জন্য, তাদের জন্য কোড অফ কন্ডাক্ট, যেটা ফারুক ভাই বলছিলেন যে অ্যাডের ক্ষেত্রে বা টিমের থেকে যাওয়ার পারমিশনের ক্ষেত্রে বোর্ড একটা কোড অফ কন্ডাক্ট বা একটা কিছু তৈরি করবেন, যেটা প্লেয়ারদের সাথে চুক্তি হবে। সেটা অবশ্যই আমার মনে হয় ফারুক ভাই যেখানে আছেন অবশ্যই এই প্ল্যানটা হবে, বিকজ ফারুক ভাই জানেন ক্রিকেটটা কীভাবে চালাতে হয়। তো এই ধরনের কোড অফ কন্ডাক্ট থাকলে আসলে অনেক সময় দেখা যায় যে সিনিয়র প্লেয়ারও সেই জায়গায় তখন ওনাদের যে সিনিয়রিটির যে একটা মানে কী বলবো একটা যে শক্তি থাকে, সেই জায়গায় কোড অফ কন্ডাক্টের কারণে সেই ইয়েগুলি দাপটগুলি দেখানোটার সুযোগ কমে যাবে। তো আমার একটা সব কিছুরই একটা রুলস অ্যান্ড রেগুলেশন থাকা অবশ্যই দরকার। সাথে আমাদের যারা অফিসিয়াল থাকবেন তাদেরকেও সেইভাবে হ্যান্ডেল করতে হবে প্লেয়ারদের, তারা যাতে বুঝে যে কীভাবে সিনিয়র প্লেয়ারদের, বিকজ তারা ইন্টারন্যাশনাল প্লেয়ার, টেস্ট প্লেয়ার, তাদেরকে কীভাবে হ্যান্ডেল করতে হবে। আচ্ছা, আমরা সাকিবের ব্যাপারটা বলছি, ইভেন তামিমের ব্যাপারটাও তো অনেক যদি কিন্তু উপর ঝুলে রয়েছে। ইভেন তামিমকে আমরা প্রায় সময়ই দেখছি তিনি বোর্ডে যাচ্ছেন, তিনি অনেক মিটিংয়ে অংশ নিচ্ছেন, ওনার বিষয়টাও কিন্তু অনেকটা অজানা। মানে এই জিনিসগুলোর সমাধান আসলে কবে হবে? ইভেন ফারুক ভাইও কিন্তু ক্লিয়ারলি বলতে পারছেন না যে তামিমকে আমরা কী ভূমিকা দেখতে পাই, উনিও কিন্তু অবসর নেননি। এই জিনিসগুলো আসলে কতটুকু জটিল আমাদের জন্য বোঝা? যতটুকু আমি অবশ্য তামিমের সাথে তো আমার ডাইরেক্টলি কোনো ইন্টারাকশন নাই, বাট যতটুকু আমি আমার ধারণা জন্মিয়েছে, তামিমের খেয়াল হচ্ছে, তামিমের যেটা সে ইচ্ছা প্রকাশ করেছিল যে হি উইল অনলি জয়েন দ্য ন্যাশনাল টিম ইফ হাতুরা সিং ইজ নট দেয়ার, ইফ আই এম নট রং। তার কিন্তু একটা শর্ত ছিল যে অ্যাজ লং এজ হাতুরা সিং ইজ দেয়ার আই এম নট দেয়ার, ফিটনেস যদি ঠিক থাকে। হ্যাঁ, এবং ফিটনেস, আমার মনে হয় ফিটনেসটা অত বড় ইস্যু না। তো তার এই and he has stuck to this principle. He had good reasons to believe that Hathura Singh was not good for the team, and he has not backed out from here. কোথায় সে তো IPL ফ্যান্টাস্টিক BPL খেলেছে, তো ফর্মের দিক দিয়ে কোনো রকমের হি লেড দ্য টিম ফ্রম দ্য ফ্রন্ট, চ্যাম্পিয়নও করেছে। প্রমাণ করার বাকি তো কিছু থাকে না। তারপরেও and he also knows that ওর থেকে বেটার ওপেনিং ব্যাটসম্যান কেউ নাই। He also knows that when he comes back to the team, he will probably be as good or better than the others.
সুতরাং তারপরেও না আসার কারণটাই হচ্ছে যে আই থিঙ্ক দ্যাট ওয়াজ আ রিজন। সাকিব ওয়াজ নট দ্য রিজন। অনেকে হয়তো মনে করতে পারে যে সাকিব যতদিন খেলবে সে হয়তো আসবে না। আমরা কমেন্ট্রি তো আজকে শুনলাম যেভাবে সে সাকিবের প্রশংসা করলো, এখানে কিন্তু তার একটা বড় মনের পরিচয় সে দিয়েছে এখানে, যেখানে সাকিব তার এগেনস্টে খুবই আমি বলবো যে অরুচিকর একটা সে মন্তব্য করেছে তার টিমমেটের ব্যাপারে। বাট লুক হোয়াট তামিম হ্যাজ ডান in an international forum. He's saying that Sakib is not only one of the best all-rounders now, he is one of the greatest amongst the 5 greatest all-time players. So this is where আমার মনে হয় যে এখানে তার একটা বড় মনের একটা পরিচয়। অনেকটা ঠান্ডা একজন মানুষ। আপনার দর্শকদের সাথেও বলেন, আপনার তার সাপোর্টার সেখানে সে হাইলাইট করছে বাংলাদেশ প্লেয়ার যে কোনো সময় কথাবার্তার দিক দিয়ে ওই ধরনের। আচ্ছা, মানে আমরা তামিমের কন্ডিশনের ব্যাপারটা জানলাম, সাকিবের কন্ডিশনের ব্যাপারটা আমরা একটা জিনিস মনে রাখতে হবে, সবাইকে খেলা ছাড়তে হবে, বয়সের একটা ফ্যাক্টর আছে। আমার মনে হয় যে সময় যাচ্ছে, যেমন ওনারা সিনিয়র হচ্ছেন, টাইম বয়সে হচ্ছে, এখান থেকে আসলে সিনিয়র প্লেয়ারদের খুবই বোঝা উচিত যে রিটায়ারটা কখন করা উচিত। অবশ্যই একটা ব্যাপার যে এই যে এইখানে অনেক সময় তামিমের কিছু কন্ডিশন থাকে, সাকিবের কিছু কন্ডিশন থাকে। এই এক সময় আপনার গ্যারেজ প্রেস কনফারেন্স হতো, তো সেখানে অনেক কিছু পরিষ্কার করা হতো না। আপনি কি মনে করেন যে বিসিবি এখন যে অবস্থায় আছে অনেক কিছু খুব ক্লিয়ার এবং স্ট্রেট ফরওয়ার্ড হওয়া উচিত? মানে জিনিসটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা না যে না সাকিব আসলে এমনটা চাচ্ছে না, তামিম এই এমন কথাটা বলেছে, যেটা পাপন ভাই প্রায় সময় করতেন, অনেক কিছু বলে ফেলতেন কিন্তু জিনিসগুলো অনেক সময় উনি স্ট্রেট ফরওয়ার্ডলি বলতেন না যে সে আসলে কী চাচ্ছে। ইভেন এই যে আপনি যে তদন্ত রিপোর্ট বললেন, সেই তদন্ত রিপোর্ট কখনো কিন্তু প্রকাশ করা হয় না, কী কথা হচ্ছে অ্যাটলিস্ট কোনো কিছু জানানো হয় না। এই জিনিসগুলো এখন ঠিক হবে? এই জিনিসগুলো হয়েছে অনলি একটা ইসের সময়। এটা কিন্তু আমার মনে হয় যে বিরল, এবং কত যে এখানে অটোক্র্যাটিক ওয়েতে বোর্ডটাকে চালানো হতো। আমার মনে হয় যে এই আমরা আগে কোনো দিন এরকম দেখিনি, আমরা আগে কোনো দিন দেখবো না, বিকজ এটা রেয়ার, বিরল। এটা কিন্তু কোনো ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন ছিল না। যে ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখেছি গেল লাস্ট 12-13 ইয়ার্স, অ্যাবসলুটলি এটাকে ডিফাইন করার মতো না। যে এখানে ডাইরেক্টলি প্রধানমন্ত্রী ছিলেন দ্য মেইন পারসন, যেখানে দিস প্লেয়ার্স হ্যাড ডাইরেক্ট অ্যাক্সেস, নট জাস্ট দিস, মেনি পিপল, এবং সেখানে কিন্তু সব কিছু অবশ্যই চেঞ্জ হয়ে যায়। একদম শেষের দিকে আছে, আপনি যে বিষয়টা বোঝাতে চেয়েছেন আর কি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ ইশতিয়াক আহমেদ এবং একই সাথে হাসিবুল হাসান শান্ত। বাংলাদেশে খেলা হয়েছিল না? হ্যাঁ, মানে আমরা বাংলাদেশের খেলা নিয়ে আলোচনা করার সুযোগই পাইনি। মানে সাকিব আল হাসানকে নিয়ে এতটাই কথা বলছিলাম, বলা উচিত, কারণ সাকিব আল হাসান ক্রিকেটার হিসেবে অসাধারণ, মানুষ হিসেবে আশা করি অসাধারণ হওয়ার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। এই প্রত্যাশা শেষ করছে আজকের আয়োজন। ধন্যবাদ।